গল্পের নাম রাঙাবো, লেখা অল ইন্ডিয়া রুহি, পর্ব সংখ্যা ৭। সূর্যের লম্বা কিরণ মিঠির মাথার তালুর উপর তীর্যকভাবে পড়েছে। ভিতরে ভিতরে ঘেমে নেই একাকার সে, এত গরম। মিঠির মুখ দিয়ে অস্ফুট স্বরে বিরক্তিকর আওয়াজ বের হলো। রাস্তার পাশ ধরে হেঁটে চলেছে সে, ভাবছে জীবনের মিল না হওয়া অনেক গল্পের কথা। দুদিন আগে মিঠি যখন স্কুলে ছিল তখন নাকি মামা মামি এসেছিলেন প্রভাদের বাড়িতে। প্রভাকে বারবার জিজ্ঞেস করার পরও মিঠি কোনো স্কুলে চাকরি করে তা বলেনি সে। মিঠির অনুমতি ছাড়া কাউকে কিছু বলতে পারবে না। মামা মামি নাকি অনুরোধ করে গেছে মিঠিকে বাড়িতে যাওয়ার জন্য, আর খবর দিয়েছে মুনিব তাকে তালাক দিয়েছে। খুব দ্রুতই কাগজে কলমে বাস্তবিত হবে তা। বাসায় ফেরার পর সব শুনে মিঠির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল। একটি ভুল তার জীবনের সব কিছু উলটপালট করে দিয়েছে। মুনিবের দোষ নেই, ভুল সে করেছে, তার শাস্তিও পাচ্ছে। না জানি জীবন তাকে আর কোন মোড়ে এনে দাঁড় করাবে। মুনিফের তার প্রতি না আছে কোনো টান অথবা অনুমতি। সেসব কিছু জন্মানোর আগেই তো মিঠি দূরত্ব বাড়িয়ে দিয়েছে দুজনের মধ্যে। মিঠির খুব ইচ্ছে করে সেই দিনে ফিরে যেতে, যেদিন তাদের বিয়েটা সম্পন্ন হয়েছিল। যদি একবার ফিরে যেতে পারতো তবে আর কখনোই মুনিফকে ছেড়ে চলে যেত না। মুনিফের মতো ভালো লোক দ্বিতীয়টি দেখেনি সে। স্কুলের সামনে চলে আসায় নিজের চিন্তাগুলোর লাগাম টেনে ধরল মিঠি। পুনরায় একটি দীর্ঘশ্বাস ফেলে ভিতরে প্রবেশ করতে সম্মুখীন হলো সোহেল স্যারের। স্কুলের ইংরেজি শিক্ষক, বাসায় বউ বাচ্চা সব থাকা সত্ত্বেও মিঠির পিছনে সব কয়েকদিন যাবৎ আঠার মতো লেগেছে। মিঠি যেখানে যায়, যাই করতে যায়, সব জায়গাতেই সোহেল স্যারের ছায়া পড়ে। আকার ইঙ্গিতে বারবার কুপ্রস্তাব দিয়েছে। মিঠি সেসব পাত্তা দেয়নি। সে হাঁপিয়ে উঠেছে নিজের প্রতি। জীবন এত সমস্যার সৃষ্টি কেন করে কে জানে। আমি কখন থেকে আপনার অপেক্ষা করে আছি, আজ স্কুল আসতে এত দেরি করলেন কি? সোহেল স্যারের অতিরিক্ত গদগদ ভাব মিঠির ভিতরে আগুন ধরালো। নিজেকে সামলে নিয়ে সে উত্তর দিল, শরীরটা ভালো নেই বলেই টিচার্স রুমের দিকে এগোলো। আজ সে ক্লাস নেবে না, কয়েকদিন ছুটি চাওয়ার জন্য এসেছে। নিজের একটা বিশ্রাম প্রয়োজন। শারীরিকভাবে মানসিকভাবে সে ভীষণ ক্লান্ত। সোহেল স্যারও পিছন পেছন এলেন। ওহ, কি হয়েছে আপনার, জানতে পারি কি? মিটির ইচ্ছে হলো কঠিন করে বলতে, না পারেন না, আপনার জানার কোনো অধিকার নেই। কি আপনি? কিন্তু মুখে বলল, এমনি একটু জ্বর জ্বর ভাব, তেমন কিছু না। প্রিন্সিপাল স্যার স্কুলে আছেন? হুম, আছেন। কেন? কয়েকদিন ছুটি নিতে চাচ্ছি। বলে মিঠি প্রিন্সিপাল স্যারের কক্ষের দিকে এগোতে নিলে সোহেল স্যার আচমকা ওর হাত চেপে ধরল। মিঠি চমকে উঠল। টিচার্স রুমে কেউ নেই, সব টিচাররা যার যার ক্লাসে নিশ্চয়ই। মিঠির মনে পড়ে গেল বাদলের কথা। বাদলও একইভাবে তার হাত চেপে ধরেছিল। সোহেল ভ্রু বিলাস করে বললেন, আমার থেকে পালিয়ে থাকতে চাচ্ছেন দেখেই কি ছুটি নিতে এসেছেন? মিঠি শক্ত করে বলল, হাত ছাড়ুন। সোহেল ছাড়লেন না, বরং তার ঠোঁটের হাসি আর একটু দীর্ঘ হলো। না, ছাড়ব না। আপনি বোঝেন না কেন আমি কি চাই? আপনার স্ত্রী আছে, বাচ্চা আছে, এই কথাটা নিশ্চয়ই ভুলে যাননি। যাইনি। বিয়ে করেছি বলে নিজের জীবন যৌবন সব স্ত্রীর নামে লিখে দেয়নি। আমার নিজের চাওয়া পাওয়া বলে কি কিছু থাকতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারবে। সেই চাওয়া পাওয়া মেটানোর জায়গাও আছে, জানেন তো। নামটা শুনতে অবশ্য খারাপই লাগে, কিন্তু কি আর করা। আপনার এত চাওয়া পাওয়া যখন, তখন পূরণ তো করতেই হয়। আর সেই পূরণের জন্য এদেশে পতিতাপল্লীর অভাব নেই, বুঝেছেন? সোহেল এমনভাবে হাসলেন যেন মিঠি কোনো কৌতুক বলেছে। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমার হাতটা এখনও ধরে রেখেছেন। মিঠি হাত মোচড় দিল ছুটিয়ে নেওয়ার আশায়। সোহেল আরও শক্ত করে চেপে ধরলেন। আমার সাহসের একানাও দেখায়নি। যদি দেখাতাম তাহলে মুখ দিয়ে এই লেকচারগুলো বেরোতো না। চোখের উপর তাকিয়ে কথাই বলতে পারতেন না। মিঠির রাগ বাড়ছে। চোখের পাতায় বারবার ভেসে উঠছে বাদলের কর্মকাণ্ড। এভাবে হাত চেপে ধরেছিল সে। তার হায়নার চাহনি এখন সোহেলের মাঝেও দেখা যাচ্ছে। মিঠির কী যে হলো, সে আচমকা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শক্ত করে ঝাড়া মারতেই সোহেলের হাত ফসকে গেল।
তৎক্ষণাৎ একটা কাঠের চেয়ার তুলে নিয়ে সোহেলের গায়ের উপর আঘাত করে বসল সে। সোহেল হতভম্ব। কিছু বুঝে ওঠার আগে একটা সূক্ষ্ম তীব্র মাথা অনুভব করলো মাথার এক পাশে ফেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। মিটি ফোঁস করে আওয়াজে নিঃশ্বাস নিচ্ছে। রক্ত বেরোতে দেখে ঘাবড়ে গেল সে। হুট করে আসা উত্তেজনা, ক্রোধ, আক্রোশ মুহূর্তেই উবে গেল। চোখে মুখে ভীতির ছায়া পড়ল। কিছুই ভাবতে পারছে না। দ্রুত পায়ে স্কুল থেকে বেরিয়ে এলো এক প্রকার ছুটতে। পা জোড়া কাঁপছে তার। মনে হচ্ছে হাঁটু ভেঙে রাস্তাতেই বসে পড়বে সে। স্মৃতির জ্ঞান ফিরেছে। তাকে শুইয়ে রাখা হয়েছে কাউচের উপরে। তার পাশে মনিব বাবা বসে আছে। একটু দূরে শেফালি বেগম উগ্র চোখে তাকিয়ে রয়েছে। মেয়ে দেখতে এসে কি ঝামেলায় ফেললো তাকে মেয়েটি। যখন বাদলের কোলে চড়ে এলো, ছি কি লজ্জাজনক পরিস্থিতি। শীতে ভয়ে ভয়ে উঠে বসলো। মনিব গম্ভীর গলাতে প্রশ্ন করলো, ঠিক আছিস তুই? শীতে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। মুখে কিছু বলার সাহস হলো না। তার চোখ মায়ের উপর বিদ্ধ। আজ বাসায় গিয়ে তার খবর করবে মা। শীতে আগেই টের পেল। মনিবের বাবা হাত জোর করে বারবার সবার কাছে ক্ষমা চাইলেন। মেয়ে দেখতে এসে এভাবে সবাইকে দুশ্চিন্তায় ফেলার কারণ নেই। যদিও বর্ষার বাবা মা কেউ কিছুই মনে করলেন না, উল্টো তাদেরকে নিশ্চিন্ত থাকতে বললেন, তবুও শেফালি বেগম ক্ষমা প্রার্থনা করে সবার থেকে বিদায় নিলেন। বাসায় এসে স্মৃতিকে জেরার মুখে পড়তে হলো। কী কারণে হঠাৎ অজ্ঞান হয়ে গেল তা বারবার জিজ্ঞেস করার পরও স্মৃতি কিছুই বলতে পারল না মুখ ফুটে। মনে মনে জুৎসই জবাব খুঁজে বেড়ালো। মিনমিনে বলল, হঠাৎ রোদে মাথা চক্কর দিয়ে উঠল। তো বাইরে গেছিলে কেন? আমরা সব ঘরের মধ্যে, তুইও ঘরের ভিতর থাকবি। ওখানে গিয়েও লাফালাফি? বর্ষার ভাইয়ের কোলে চড়ে তারপর এলি? ছি। সবাই কীরকম চোখ করে তাকিয়েছিল। শেফালি বেগম একাধারে বকে গেলেন, যদিও তার শেষ কোনো কথাই স্মৃতির কর্ণ করে পৌঁছল না। তার কানের ভিতর বাজছে সে বাদলের কোলে চলেছে। মুহূর্তেই সমস্ত মন খারাপ উড়ে গেল। পুলকিত বোধ করলো স্মৃতি। শেফালি বেগম বকে টকে হয়রান হয়ে থামলেন। স্মৃতি পাখির মতো উড়ে নিজের ঘরে এলো। আসার আগে মনিপের থেকে জেনে নিল বর্ষার ভাইয়ের নাম কি। ফেসবুকে ঢুকে বাদল লিখে সার্চ করতেই এক গাদা আইডি বেরোলো। এর ভিতরে কোনটাতেই বাদলের ছবি দেখতে পেল না। একটা হতাশা বোধ তৈরি হলো তার ভিতরে। কোনটা বাদলের আইডি কে জানে? নাকি সে আইডি চালায় না? এই যুগে সে ফেসবুক চালায় না এরকম মানুষ খুব কম। অবশ্যই সে চালায়। হতে পারে আইডির নাম ভিন্ন, অথবা বাদলের আগে পরে অন্য কোনো নাম যুক্ত, যা স্মৃতি জানে না। তাহলে বাদলকে কি করে খুঁজে বের করবে? স্মৃতি ভেবে পেল না। মনিবের বিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। তবে স্মৃতি মনে মনে সিদ্ধান্ত নিল, দ্বিতীয়বার যখনই বাদলের সাথে দেখা হবে তার অজ্ঞান না হয়ে আগে তার ফেসবুক আইডি চাইবে। চাইলে দিবে কি ভাববে তাকে? নতুন চিন্তারা এসে ভর করল স্মৃতির মাথায়। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে প্রভা ঘুরে তাকালো। দেখলো শুকনো চেহারা নিয়ে মিঠি দাঁড়িয়ে। প্রভা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, নইলে একটু আগেই তো স্কুলে গিয়েছিল সে। প্রভা হাতের কাজ রেখে উঠে আসলো। ওনার আসলে হাত জোড়া মুছে নিয়ে বলল, তুই এখন সব ঠিক আছে? মিটি হ্যাঁ না কিছুই বলল না, নির্বাক তাকিয়ে রইল। প্রভার উদ্বেগ বাড়ল এবার। কাছে এসে জোরালো গলায় বলল, কিরে, কথা শুনিসনি? কি হয়েছে? ভয়ার্ত গলায় মিটি জবাব দেয়, একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছি রে। দুর্ঘটনা মানে কি? কি হয়েছে খুল বল আমাকে। মিটি ঢোক গেলে বড় করে শ্বাস টেনে নিয়ে ফুসফুস ভর্তি করলো। নিভে যাওয়া গলায় বলল, তোকে বলেছিলাম না সোহেল স্যার আমাকে ডিস্টার্ব করেন প্রচুর। সে আজকে সুযোগ পেয়ে আমার হাত ধরেছিল, আমার সাথে জোরাজুরি করছিল খুব। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি আর। প্রভা চোখ বড় বড় করে বলল, তুই কি করে আসছিস বল তো? মানে? মিটি ঘাবড়ায়, বলার সাহস হারিয়ে ফেলছে। প্রভা অভয় প্রদান করলে মিটি শুকনো গলায় বলল, কাঠের চেয়ার দিয়ে বাড়ি মারছি, অত শক্তি আমার ভেতর কোথা থেকে এলো কে জানে। বুঝিনি যে তার মাথা ফেটে যাবে। প্রভা স্তব্ধ নয়নে তাকিয়ে রইল। মিটি আচমকা কেঁদে ফেলল। তার সাথে এসব কি হচ্ছে? এরকম জীবন সে কি চেয়েছিল কোনো কালে?
দুহাতে মুখ ঢেকে আকস্মিক কান্নায় ভেঙে পড়ল সে। ঘরের ভিতর থেকে পলি ছুটে এলেন। আজকে তার শরীর বিশেষ ভালো না থাকায় হাসপাতালে যাননি, ছুটি নিয়েছিলেন। তিনি এসে প্রভাকে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আর মিটিকে কাঁদতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, কী রে, কী হয়েছে ওর? এই প্রভা, বল আমাকে। প্রভা পাথর গলায় মিঠির কৃতকর্মের কথা জানালো মাকে। সব শুনে পলিও চুপ হয়ে গেলেন। মিঠি কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই স্কুলে যাব না, কোনো দিনও যাব না। ঘরের ভিতর চলে গেল মিঠি। প্রভাত দুঃখী চোখে তাকিয়ে রইল। সে নিজেও বা কী করবে মিঠির জন্য। অপরদিকে পলের মনে আচমকা আশঙ্কার উদয় হয়। মিঠিও কি তার ঘাড়েই চেপে বসবে শেষমেশ? যদি স্কুল থেকে লোক এসে হাঙ্গামা করে তখন? আর এক মুহূর্তের জন্য মনে হলো মিঠিকে এই বাড়িতে জায়গা দেওয়াই সবচেয়ে বড় ভুল হয়েছিল। আর নয় মিঠিকে এই বাড়ি ছাড়তে হবে, এবং তা আজই, এখনই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন